বাংলাদেশের অর্থনৈতিক সংকট কতদিনে ঠিক হবে জানতে চেয়েছেন ডোনাল্ড লু। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এত মাতামাতি কেন, প্রশ্ন কাদেরের। জানাবো আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি। রাজনৈতিক কর্মশালায় যোগ দিতে চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার গুলিতে নিহত এক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অর্থনৈতিক সংকট কতদিনে ঠিক হবে জানতে চেয়েছেন ডোনাল্ড লু। বাংলাদেশের অর্থনীতি ও রিজার্ভের উপর যে চাপ রয়েছে তা অনুধাবন করতে পেরেছে যুক্তরাষ্ট্র, তবে কতদিনের মধ্যে অর্থনৈতিক সংকট ঠিক হবে তা জানতে চেয়েছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জবাবে সালমান এফ রহমান ডোনাল্ড লুকে জানান, আমরা আশাবাদী ডলারের রিজার্ভ বাড়বে। কিছুদিন আগে ডলারের মূল্য বাড়িয়েছি, ফলে আমাদের রপ্তানি ও রেমিটেন্স বাড়বে। আমাদের রিজার্ভের পজিশন ভালো হবে। মার্কিন প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, যদিও আমাদের অর্থ পরিশোধে একটা সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, তবে আমাদের অর্থ ছাড় নিয়মিত হচ্ছে। একেবারে অর্থ ছাড় বন্ধ করিনি। সালমান এফ রহমান বলেন, নির্বাচনের পরে তারা আমাদের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে চান। অনেকগুলো খাতে তারা কাজ করতে চান। নির্বাচনের আগে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা আমরাও ভুলিনি, তারাও তোলেননি। আমরা চাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন আমাদের সম্পর্কটা ভালো হয়। ডোনাল্ড লু বলেছেন, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। তিনি বলেন, ফিলিস্তিনে বাংলাদেশের মতো মার্কিনরাও স্থায়ী যুদ্ধবিরতি চায়। সংকট সমাধানের দিকে যাচ্ছে বলে তারা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সমাধানটি কি তা বিস্তারিত জানাননি। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এত মাতামাতি কেন, প্রশ্ন কাদেরের। ডোনাল্ড লু একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন বলে সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন, তার প্রয়োজনে শেষেছে, তাদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিষয়ে এক প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। রুটিন আসা আসবে যাবে, তারা কি করছে না করছে জানি না। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলোর কেয়ার করি না। আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি। আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে চাইছে দলটির নীতি নির্ধারকরা। এই লক্ষ্যে তারা যুগপৎ আন্দোলনের শরীরদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলে চিন্তা করছেন। বিএনপি নেতারা বলছেন, 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন হয়েছে। এটাকে তারা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা এবং বৈরী মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন। তাদের মূল্যায়ন ক্ষমতাসীনদের প্রতি মানুষের বিরক্তি প্রকাশ পাচ্ছে, কিন্তু বিরোধী দল সেটাকে কাজে লাগাতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের দ্বার প্রান্তে। তিনি প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিক বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে সংসদ উপজেলা নির্বাচন বর্জনকারী বিরোধী দলগুলোকে খুব শিগগির ঐক্যবদ্ধ করে একটা যুগপৎ কর্মসূচি শুরুর চেষ্টা করছেন বিএনপি নেতৃত্ব, তবে সে পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, মূলত এ লক্ষ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে মত বিনিময় শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আশামা আব্দুর রবের উত্তরার বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবের শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারা সামনের রাজনৈতিক কর্মকৌশল নিয়েও কথা বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, 2 দিনের বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পানি, বিদ্যুৎ ও গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যয়, টাকার অবমূল্যায়ন, ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের লুটপাট, রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি, সীমান্তে মানুষ হত্যা, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সর্বক্ষেত্রে বিরাজমান নেতিবাচক পরিস্থিতিকে কিভাবে কাজে লাগানো যায় তার উপায় খুঁজে বের করার দিকে জোর দিয়েছেন নেতারা। অবশ্য গতকালের বৈঠকের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, এই বিষয়গুলোকে জনগণকে সম্পৃক্ত করে কিভাবে অগ্রসর হতে পারি সে ব্যাপারে আমরা একমত হয়েছি। আজ বিকেলে নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে পৃথক বৈঠক রয়েছে। এরপর গণতন্ত্র মঞ্চের একসঙ্গে বৈঠক করার কথা রয়েছে। গত রোববার অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক হয়। গত 2 দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বলেছেন, বৈঠকে মূলত তাদের কাছে সামনের রাজনৈতিক কর্মকৌশলের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। কোন কৌশলে কিভাবে আবার সংগঠিত উপায়ে আন্দোলন জোরদার করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে।
অনেকে তাৎক্ষণিকভাবে মতামত দিয়েছেন। 12 দলীয় জোটের শরিক বাংলাদেশ লিবারেল পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, সব বিরোধী দলকে এক কর্মসূচিতে একসঙ্গে মাঠে নামানো নিয়ে আলোচনা হচ্ছে, এতে বিএনপির আগ্রহ আছে। আমরাও যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দলগুলোকে, বিশেষ করে জামাত ইসলামীকে সম্পৃক্ত করার বিষয়ে বলেছি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের বাইরে আরো কিছু দলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা। 2-3 দিনের মধ্যে এসব বৈঠক শেষ হবে। এরপর নতুন করে আবার কর্মসূচি শুরু করতে চাইছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতরাতে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার, কিভাবে এগোনো দরকার। এছাড়া দলের মধ্যে অঙ্গ সংগঠন ও পেশাজীবীদের সঙ্গে বসা শুরু করেছি, অর্থাৎ দল গুছিয়ে নেওয়া হচ্ছে। সামনে অর্থনৈতিক বিপর্যয় আসছে, সে বিষয়ে আমরা কাজ করছি, কথাবার্তা বলছি, এটাকে আমরা সামনে আনবো। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নয়াপল্টনে এক সমাবেশে মন্তব্য করেছেন, আন্দোলনে হয়তো ভাটা পড়েছে, কিন্তু আন্দোলন চলমান আছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভাটা পড়া আন্দোলন চাঙ্গা করতে ক্লান্ত নেতাকর্মীদের আবার মাঠে ফেরানোই এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ। রাজনৈতিক কর্মশালায় যোগ দিতে চীন যাচ্ছেন আওয়ামী লীগ প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী 25শে মে বেইজিং যাচ্ছে আওয়ামী লীগের 50 সদস্যের একটি প্রতিনিধি দল। সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক কার্যক্রমের উপর একটি কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এতে নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। জানতে চাইলে তিনি বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের 50 জনের একটি টিম চীন সফরে যাচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি কিভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সরকার ও তৃণমূলের সাথে কিভাবে সমন্বয় করে, সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করে, এসব বিষয়ের উপর একটা কর্মশালায় যোগ দেওয়া হবে। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবে। এছাড়া 25শে জুন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের আরেকটি দলের চীন সফরের কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। এতে দলটির 10 জনের মতো কেন্দ্রীয় নেতা অংশ নেবেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বহুবার চীন সফর করেছেন। 2019 সালের 21শে মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ক্ষমতাসীনদের আমন্ত্রণে সে সময় চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। গত বছর 22শে মে এবং 8ই নভেম্বর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বিমানমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা দুবার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করেন। গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার গুলিতে নিহত 1। গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো 5 জন। নিহত যুবকের নাম ওয়াসিকুল ভুইয়া বলে জানা গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর জুয়েল সরকার। এ সময় গুলিবিদ্ধরা হলেন ফরিদ ভুইয়ার ছেলে লিওন ভুইয়া, হেকমত বিশ্বাসের ছেলে মেহেদি বিশ্বাস ও জলিল ভুইয়ার ছেলে ওশিকুল ভুইয়া। আহতদের মধ্যে 2 জনের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্র দিঘলিয়া বাজারের সদ্য উপজেলা নির্বাচনে বিজয় প্রার্থী কামরুজ্জামান ভুইয়া লুটুলের সমর্থক সিমন ভুইয়া ও মিনহাজ ভুইয়ার সঙ্গে পরাজিত প্রার্থী BM লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের কথা কাটাকাটি হাতাহাতি হয়। তারা একই গ্রামে হিটু ভুইয়ার ছেলে সিমন ভুইয়া ও কালু ভুইয়ার ছেলে মিনহাজ ভুইয়া। পরাজিত প্রার্থী BM লিয়াকত আলীর সমর্থক জাকির বিশ্বাসের ছেলে পরেশ বিশ্বাস। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত 8টার দিকে চন্দ্র দিঘলিয়া বাজার এলাকায় 2 গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলি হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।